প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমাদের ডিএনএ ক্লাসরুমে। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। আজকে আমরা আলোচনা করব ফ্লুইড মোজাইক মডেল নিয়ে, অর্থাৎ কোষ ঝিল্লির বিভিন্ন যে মতবাদ আছে কোষ ঝিল্লি নিয়ে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হলো ফ্লুইড মোজাইক মডেল। এটি দিয়েছেন সিঙ্গার এবং নিকলসন 1972 সালে এই তত্ত্বটি প্রদান করেছেন। তো আমরা কোষের বিভিন্ন অংশ নিয়ে কথা বলছি। তো কোষের সেই বিভিন্ন অংশগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, আমরা জানি যে কোষের সবচেয়ে বাইরে থাকে কোষ প্রাচীর, তার মধ্যে কি থাকে কোষ ঝিল্লি, তার নিচে ঠিক নিচে থাকে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে সাইটোপ্লাজম থাকে, এছাড়া কি থাকে ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই বিষয়গুলো থাকে। অর্থাৎ আমরা এক এক করে এই কোষের যে বিভিন্ন গঠনের যে বিভিন্ন বস্তু আছে সেগুলো আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করছি কোষ প্রাচীর নিয়ে, গত ক্লাসে আমরা আলোচনা করেছি ক্লাস 1-এ। আজকে আমরা করব আলোচনা কোষ ঝিল্লি নিয়ে। এটা হলো কোষ প্রাচীর, এটা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তো ঠিক আছে, শুরু করা যাক। ফ্লুইড মোজাইক মডেল, এই মডেলটা প্রদান করছে সিঙ্গার এবং নিকলসন, আমরা আগে বলেছি, এবং এটা করেছেন কত সালে? 1972 সালে করেছেন। তো এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদের মধ্যে, যতগুলো মতবাদ আছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ। তো কোষ ঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করতে আমরা কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি আর কি, এটাকে বর্ণনা করার জন্য। তো সেই ভাগ অংশগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে আমরা কথা বলবো। ফসফোলিপিড বাইলেয়ার অর্থাৎ এই স্তর এবং এই স্তর, এই যে বাইলেয়ার, সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার, আমরা দেখতে পাচ্ছি যে কোষ ঝিল্লি ফসফোলিপিডের দুটি স্তর দিয়ে গঠিত। কোষ ঝিল্লি, এটা সম্পূর্ণ অংশটা হলো কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি ফসফোলিপিডের দুটি স্তর দিয়ে গঠিত। এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড, এটা একটা স্তর, এটা একটা স্তর। তাহলে এইটা একটা ফসফোলিপিড স্তর, এইটা একটা ফসফোলিপিড স্তর, দুটি ফসফোলিপিডের স্তর দিয়ে এটি গঠিত হয়েছে। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার হলো কি? কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ারে নিয়ে গঠিত, অর্থাৎ ফসফোলিপিডের দুটি স্তর নিয়ে এটি গঠিত। এটি একটি স্তর, এটি একটি স্তর। এই স্তরগুলো অসংখ্য ফসফোলিপিড দিয়ে গঠিত, অসংখ্য ফসফোলিপিড দিয়ে গঠিত আর কি। সো এগুলো সবগুলো হলো এক একটা ফসফোলিপিড। তো এই ফসফোলিপিড মূলত কি দিয়ে তৈরি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফসফোলিপিড কি কি আছে? একটা হলো ফসফেট থাকবে, আর কি থাকবে? লিপিড থাকবে। ফসফেট এবং কি থাকবে? লিপিড থাকবে। তাহলে ফসফোলিপিডের এই জায়গায় থাকে হলো ফসফেট, আর এই পুরো অংশ থাকে হলো কি? লিপিড। তো আমরা জানি লিপিডকে আবার যদি আমরা ভাঙি তাহলে দুটি জিনিস পাওয়া যায়, একটা হলো গ্লিসারল, একটা হলো কি? ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। লিপিডকে ভাঙলে আমরা কি পাই? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। দ্যাটস মিন ফসফোলিপিড শব্দটা হলো যে এখানে কি কি থাকবে? ফসফেট থাকবে, গ্লিসারল থাকবে এবং ফ্যাটি অ্যাসিড থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ফসফোলিপিড অণু ফসফেট, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এই ফসফোলিপিড অণুর এই অংশটিকে বলা হয় মস্তক এবং এই অংশটিকে বলা হয় লেজ অংশ। তাহলে ফসফোলিপিড অণু মস্তক এবং লেজ নিয়ে গঠিত। তো মস্তকটি হয় পানি গ্রাহী হয়ে থাকে, অর্থাৎ এটি পানি আকর্ষণ করে, আর লেজ দুটি পানি বিকর্ষী হয়ে থাকে। তাহলে ফসফোলিপিডের যে
মস্তক আছে সেটি পানিগ্রাহী হয়ে থাকে, অর্থাৎ পানিকে আকর্ষণ করে। আর ফসফোলিপিডের যে লেজ দুটি আছে সেই লেজ দুটি পানিকে বিকর্ষণ করে। তাহলে প্রথম পয়েন্টটি আমাদের হয়ে গেল ফসফোলিপিড বাইলেয়ার। আমি শুরু থেকে আবার বলছি, ফসফোলিপিড বাইলেয়ার ফসফোলিপিডের দুটি স্তর নিয়ে গঠিত। প্রতিটি স্তরে অসংখ্য কি আছে? ফসফোলিপিড আছে। ফসফোলিপিডের কি কি অংশ নিয়ে গঠিত? ফসফোলিপিড হলো ফসফেট, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। এবং এই ফসফোলিপিডের একটি মাথা এবং দুটি লেজ বিদ্যমান। মাথাটি হলো পানিগ্রাহী, অর্থাৎ পানিকে আকর্ষণ করে, এবং লেজ দুটি পানি বিকর্ষী, অর্থাৎ পানিকে বিকর্ষণ করে। এবার সে আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলছি, তা হলো মেমব্রেন প্রোটিন। দ্বিতীয় অংশটি হলো কি? মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন অর্থাৎ এই পুরো অংশটা হলো মেমব্রেন। তো মেমব্রেনের মাঝখানে যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলোকে বলা হয় মেমব্রেন প্রোটিন। তাহলে মেমব্রেন প্রোটিন কি? মেমব্রেনের মধ্যে অর্থাৎ কোষ ঝিল্লির মাঝে, যেমন এইটা একটা প্রোটিন, এইটি একটা প্রোটিন, এইটি একটা প্রোটিন, এগুলো হলো প্রোটিন। কোষ ঝিল্লির মাঝে যে প্রোটিনগুলো বিদ্যমান সেই প্রোটিনগুলো বলা হয় মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিনগুলো আবার তিন ধরনের হয়ে থাকে। এক, এটি হলো ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন কোনটি? যে প্রোটিনটা ঝিল্লির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে তাকে বলা হয় মেমব্রেন প্রোটিন। আবার বলছি, ইন্টিগ্রাল প্রোটিন এক নাম্বার। ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন হলো যে প্রোটিনটি এই যে মেমব্রেন দেখতে পাচ্ছি, মেমব্রেনের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত বিস্তৃত আছে, এপাশ থেকে এপাশে, সেই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। এবার আসি 2 নাম্বার, পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন কোনটা? পেরিফেরি শব্দ আমরা একটু আগে বুঝে নিই। পেরিফেরি শব্দ বোঝায় যে সীমান্তবর্তী কোনো জায়গাকে বোঝায়, যে কোনো জায়গার সীমানাকে বোঝায়। যদি এটি একটা বাগান হয়, এইটা হলো বাগানের সীমানা বা প্রাচীর, এইটাকে বলা হয় পেরিফেরি বলা হয়। তাহলে এই যে ঝিল্লিটা আছে, এই ঝিল্লির সীমানাটা কোথায়? এই ঝিল্লির সীমানা নিশ্চয়ই এইটা অথবা এইটা। তাহলে এই জায়গায় অথবা এই জায়গায়, অর্থাৎ সীমানায়, সীমান্তবর্তী অঞ্চলে বা প্রাচীরে যদি কোনো প্রোটিন থাকে সেটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আবার বলছি, পেরিফেরাল শব্দের অর্থ হলো প্রাচীরে অবস্থান করছে বা সীমানায় অবস্থান করছে, এরকম কোনো কিছুকে বোঝায়। তাহলে পেরিফেরাল প্রোটিন তাহলে কি হবে? তাহলে প্রোটিন তো প্রোটিন, এইটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, একটা প্রোটিন, কিন্তু যেই প্রোটিনটা প্রাচীরে অবস্থান করছে সেই প্রোটিনকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। এবার আসি 3 নাম্বার, লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন কোনটা? অর্থাৎ যে প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়ে আছে সেই প্রোটিনটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এই প্রোটিনের সাথে এই যে লিপিড সম্পৃক্ত হয়ে আছে, লিপিড যুক্ত হয়ে আছে, দ্যাটস ওয়াই এই প্রোটিনটাকে আমরা বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমরা মেমব্রেন প্রোটিনগুলো দেখে নিলাম। তাহলে আবারও বলছি, মেমব্রেন প্রোটিনগুলো কি কি? প্রথমে মেমব্রেন প্রোটিনটা কি? অর্থাৎ মেমব্রেনে বা ঝিল্লিতে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে বলা হয় মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন 3 রকম হয়। কি কি? একটি হলো ইন্টিগ্রাল প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনটা প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। 2 নাম্বার, পেরিফেরাল প্রোটিন। পেরিফেরি শব্দ অর্থ হলো সীমানা বা সীমান্তবর্তী অঞ্চল বা প্রাচীর। তাহলে যেই প্রোটিনটা প্রাচীরে অবস্থান করে সেই প্রোটিনটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আর 3 নাম্বার হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন, অর্থাৎ যেই প্রোটিনটার সাথে লিপিড সম্পৃক্ত থাকে তাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে এইটিও আমাদের শেষ হয়ে গেল, ক শেষ। এবার
গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স গ্লাইকোক্যালিক্স কি সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি ফসফোলিপিড, এই ফসফোলিপিডের সাথে একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত আছে। তাহলে এটি একটা ফসফোলিপিড, এটি একটি ফসফোলিপিড, এই ফসফোলিপিডের সাথে এটি একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত আছে। তাহলে যদি একটি ফসফোলিপিডের সাথে একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে তখন তাকে আমরা বলি গ্লাইকোলিপিড বলি। এখন গ্লাইকোলিপিড এই শব্দটাকে কিভাবে মনে রাখতে পারি একটু আমি ভেঙে দেখাচ্ছি। যেমন এখানে এইটা হলো ফসফোলিপিড আর এটা হলো একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল। তো কার্বোহাইড্রেট শৃঙ্খল, কার্বোহাইড্রেট বলতে কোনো একটি কার্বোহাইড্রেট হতে পারে। তো ওইখান থেকে আমরা ধরে নিলাম যে এই কার্বোহাইড্রেটের নাম হলো গ্লাইকোজেন নামক একটি কার্বোহাইড্রেট আছে। তাহলে অর্থাৎ এখানে একটি গ্লাইকোজেন যুক্ত হয়েছে এবং কার সাথে যুক্ত হয়েছে? ফসফোলিপিডের সাথে যুক্ত হয়েছে। তাহলে কি কি পাচ্ছি? এক হলো গ্লাইকোজেন পাচ্ছি, আর হলো ফসফোলিপিড পাচ্ছি। কি কি পাচ্ছি? গ্লাইকোজেন পাচ্ছি আর হলো ফসফোলিপিড পাচ্ছি। আর এই গ্লাইকোজেন থেকে দেখি এইটুকু নিয়ে আমরা গ্লাইকো নিলাম আর ফসফোলিপিড থেকে আমরা এই লিপিড নিলাম। তাহলে এখান থেকে গ্লাইকো আর এই ফসফোলিপিড থেকে হলো লিপিড, এই দুটাকে আমরা একত্রিত করলে কি পাই? গ্লাইকো লিপিড পাচ্ছি। নিশ্চয়ই সকলে বুঝতে পারছো যে গ্লাইকোজেন এবং ফসফোলিপিড দুটো একত্রে যুক্ত হয়ে কি তৈরি করছে? গ্লাইকোলিপিড। গ্লাইকোজেন থেকে পেলাম গ্লাইকো আর ফসফোলিপিড থেকে পেলাম হলো লিপিড। তাহলে এটির প্রথম অংশ এবং এটির শেষ অংশ দুটো মিলে আমাদের কি তৈরি হলো? গ্লাইকোলিপিড। আশা করি সকলেই খুব সহজে এটা মনে রাখতে পারবা এই টেকনিকটা অবলম্বন করে। এবার আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পেলাম যে একটি ফসফোলিপিডের সাথে অণুর সাথে যখন একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে তখন তাকে বলা হয় কি? আমরা গ্লাইকোলিপিড বলি। এবার দেখি যখন প্রোটিন অণুর সাথে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকবে, এটি একটি প্রোটিন অণু, এই প্রোটিনের সাথে যদি একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে তখন তাহলে তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন বলবো। সবই সেম সেম, শুধু এখানে লিপিডের জায়গায় আমরা প্রোটিন লিখেছি। কেন? এখানে ছিল ফসফোলিপিড, এখানে হচ্ছে প্রোটিন, দ্যাটস এখানে প্রোটিন। এটাকে আমরা ভেঙে দেখাচ্ছি কিভাবে দেখানো যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল, তার আমরা ধরে নিলাম এটি একটি গ্লাইকোজেন। সো এইটি হলো সেই গ্লাইকোজেন। আর এইখানে আছে কি? একটি প্রোটিন আছে, তাহলে ধরে নিলাম এখানে আমরা লিখে নিলাম, এখানে প্রোটিন লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্লাইকোজেন থেকে নিলাম আমরা গ্লাইকো নিলাম এইটুকু, আর প্রোটিনটা পুরোটা নিয়ে নিলাম। তাহলে দুটোকে একসাথে করলে আমরা কি পাই? গ্লাইকোপ্রোটিন। নিশ্চয়ই সকলে বুঝতে পারছি। দ্যাটস মিন প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে তখন আমরা তাকে বলি কি? গ্লাইকোপ্রোটিন। ওকে, আমি আবার বলছি গ্লাইকোক্যালিক্স নিয়ে। যখন একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল ফসফোলিপিডের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। এটি মূলত প্রাচীরের উপরে একটি স্তর মূলত। আর যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যখন প্রোটিন অণুর সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি কি? গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোলিপিড আর এই গ্লাইকোপ্রোটিন এই দুজনকে একত্রিত করে আমরা কি বলি? গ্লাইকোক্যালিক্স। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি গ্লাইকোক্যালিক্সটা কি। আবারও বলছি, একটি ফসফোলিপিড অণুর সাথে যখন একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন তাকে আমরা বলি গ্লাইকোলিপিড বলি। আর যখন একটি প্রোটিন অণুর সাথে যখন একটি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন তাকে বলি গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুটোকে একত্রে বলা হয় কি? গ্লাইকোক্যালিক্স। নিশ্চয়ই সকলে বুঝতে পারছি যে গ্লাইকোক্যালিক্সটা কি। এবার আসি সবার শেষ ধাপ, সেটা হলো কোলেস্টেরল। কোলেস্টেরল, তো আমরা দেখতে পাচ্ছি যে কোলেস্টেরলটা আসলে কি? কোলেস্টেরল লিপিড জাতীয় এক ধরনের পদার্থ, কিন্তু তেল বা চর্বি নয়, অর্থাৎ এটা একটি স্টেরল জাতীয় একটি পদার্থ। তাহলে কোলেস্টেরল হলো একটি লিপিড জাতীয় পদার্থ, কিন্তু তেল বা চর্বি নয়, তবে এটি একটি স্টেরল। এবং লিপিড কোথায় অবস্থান করে? লিপিড অণুটা হলো এই যে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা মেমব্রেনের যে ঝিল্লিটা দেখতে পাচ্ছি, সেই ঝিল্লির যে ফসফোলিপিড অণুগুলো আছে এই ফসফোলিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে কি পাওয়া যায়? কোলেস্টেরল পাওয়া যায়। তো এটি একটি কোলেস্টেরল, এটি একটি কোলেস্টেরল। তাহলে আমরা বলতে পারি যে কোলেস্টেরল হলো একটি লিপিড, কিন্তু এটি
তেল বা চর্বি না, এটিকে কি বলা যায়, এটিকে স্টেরয়েড বলা যেতে পারে। আর কোলেস্টেরল কোথায় অবস্থান করে, কোলেস্টেরল এই ফসফোলিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল বিদ্যমান থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা এই যে ফসফোলিপিড যেগুলো আছে, এই ফসফোলিপিড দানাগুলোর মাঝখানে এই প্রোটিন অণুগুলো মানে ভাসমান অবস্থায় থাকে। এই যে প্রোটিন অণু, এই যে প্রোটিন অণু, এই যে প্রোটিন অণু, এই প্রোটিন অণু, এই প্রোটিন অণুগুলো এই ফসফোলিপিডের মাঝখানে ভাসমান অবস্থায় থাকে। তখন এটাকে দেখতে মনে হয় কি মোজাইকের মতো। এখন প্রশ্ন হলো যে মোজাইক দেখতে কেমন? মোজাইকটা হলো, আমরা অনেক সময় দেখি যে অনেকের বাসায় মোজাইকের টাইলস না ঠিক, কিন্তু মোজাইক ফ্লোরটা মোজাইক দিয়ে করা থাকে। তো মোজাইকটা কিরকম হবে, এরকম দেখতে যে এরকম এরকম কিছু অংশ থাকে, এর মাঝখানে এরকম ছোট ছোট কিছু অংশ থাকে এরকম। সো তখন এটাকে দেখতে মনে হয় কি একটা মোজাইকের মতো অংশ। এই ভিউটা হলো মোজাইক ভিউ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন এই যে ফসফোলিপিড যে অণুগুলো আছে, এই ফসফোলিপিড অণুগুলো মাঝখানে এই যে এরকম একটা দানা, এরকম একটা দানা, এরকম দানা, এগুলো সবগুলো প্রোটিন। এই প্রোটিনগুলো এমনভাবে ছড়িয়ে ছিটে আছে মনে হয় যে এটি একটি মোজাইক, অর্থাৎ এখানে যেরকম মোজাইক দেখানো ঠিক সেরকম একটা মোজাইক। সো এই যে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়েছে না, তো এইখানে মোজাইক কেন বলা হয়েছে, এই যে এরকম তাকে দেখতে অনেকটা মোজাইকের মতো মনে হয়, দ্যাটস ওয়াই তাকে বলা হয়েছে কি মোজাইক। এবং এছাড়া এই যে আমাদের ফসফোলিপিড অণুগুলো আছে, এই ফসফোলিপিড অণুগুলো কিন্তু নিজ স্তরে, নিজ স্তরে বলতে এই স্তরেগুলো এই স্তরে, এই স্তরেগুলো এই স্তরে, নিজ স্তরে তারা জায়গা পরিবর্তন করে, অর্থাৎ এটা চলে গেলো এখানে চলে আসলো, বা এটা এখানে চলে গেল, বা এটা এখানে চলে গেলো। নিজ স্তরের মধ্যে এই ফসফোলিপিড অণুগুলো স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে, সরি, তারা স্থান পরিবর্তন করে। কিন্তু নিজ স্তরে কেন বলছে, নিজ স্তরে বলছে যে এই স্তরে কিন্তু এখান থেকে কিন্তু এই স্তরে, এখান থেকে এই স্তরে যাবে না, কিন্তু এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, নিজ স্তরের মধ্যে তারা ঘোরাফেরা করবে, ঠিক আছে, কিন্তু এক স্তর থেকে অন্য স্তরে যাবে না। তাহলে নিজ স্তরের মধ্যে তারা কি হয়, স্থানান্তরিত হয়। যখন তারা এরকম করে স্থানান্তরিত হয় তখন মনে হয় যে কোনো একটা তরল পদার্থের মতো মনে হয়। তো তাদের এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি মুভমেন্ট? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে এই যে ফসফোলিপিড অণুগুলো যে নিজেদের মধ্যে যে এরকম নিজ স্তরের মধ্যে যে স্থানান্তরিত হয়, তখন তাদের এই মুভমেন্টে সরি, তাদের এই মুভমেন্টকে বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে। আর এই যে তারা যখন এরকম নড়াচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আর কি, তখন তাকে দেখতে মনে হয় যে একটা তরলের মতো মনে হয়, কোনো একটা তরল পদার্থ মনে হয় এরকম আর কি। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি, এই পুরো মডেলটাকে কি বলা হয়, ফ্লুইড মোজাইক মডেল। কেন? দেখতে তাদেরকে এই যে প্রোটিন অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তখন তাকে দেখতে মনে হয় মোজাইকের মতো, আর ফসফোলিপিড যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তখন মনে হয় তরল পদার্থের মতো। তো দ্যাটস ওয়াই পুরো মডেলটাকেই নামকরণ হয়েছে কি ফ্লুইড মোজাইক মডেল। এবারে আমি এই ফ্লুইড মোজাইক মডেলটা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভিউ করব, আশা করি তোমাদের অনেক উপকার হবে এটা শুনে। সো শুরু থেকে বলছি আমি যে সিঙ্গার এবং নিকলসন 1972 সালে এই ফ্লুইড মোজাইক মডেলটি প্রদান করে। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ প্লাজমা মেমব্রেনের। তো এটিকে বর্ণনার সুবিধাতে 4টি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হলো কি, প্রথম অংশ হলো ফসফোলিপিড বাইলেয়ার। তো আমরা কি বললাম যে ফসফোলিপিড বাইলেয়ারটা অসংখ্য ফসফোলিপিড অণু দিয়ে গঠিত, এটি দুটি স্তরে বিভক্ত। তো প্রতিটা ফসফোলিপিড অণু কি আমরা দেখতে পাচ্ছি কি কি নিয়ে গঠিত, ফসফোলিপিডের কি কি থাকে, এক থেকে ফসফেট থাকে, তারপরে গ্লিসারল থাকে, তারপরে ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানগুলো নিয়ে এই ফসফোলিপিড অণুটি গঠিত। আর এই ফসফোলিপিড অণুটির দুটি অংশ আছে, একটা হলো মস্তক, একটা হলো কি দুটি লেজ থাকে, একটি মস্তক এবং দুটি লেজ। তাহলে মস্তকটি হলো পানিগ্রাহী অর্থাৎ পানিকে আকর্ষণ করে, আর লেজ দুটি হলো পানি বিকর্ষী অর্থাৎ পানিকে বিকর্ষণ করে। এবার সেই 2 নম্বর পয়েন্টে সেগুলো মেমব্রেন প্রোটিন। সো মেমব্রেনের মাঝখানে প্রোটিনগুলো, যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে বলা হয় মেমব্রেন প্রোটিন। আর এই মেমব্রেন প্রোটিন 3 রকম হয়ে থাকে। একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, যেটি মেমব্রেনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। 2 হলো পেরিফেরাল প্রোটিন, যে প্রোটিনটা মেমব্রেনের প্রাচীরে অবস্থান করে। 3 হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন, যে প্রোটিনের সাথে লিপিড সম্পৃক্ত থাকে তাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। এবার সে 3 নাম্বার গ্লাইকোক্যালিক্স।
সো কার্বোহাইড্রেট শৃঙ্খল যদি একটি ফসফোলিপিড অণুর সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। আর কার্বোহাইড্রেট শৃঙ্খল যদি একটি প্রোটিন অণুর সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুটোকে একত্রে বলা হয় কি গ্লাইকোক্যালিক্স বলা হয়। এবার সবার শেষ ধাপ সেটি হলো কোলেস্টেরল। সো কোলেস্টেরল হলো একটি লিপিড জাতীয় পদার্থ, কিন্তু এটি তেল বা চর্বি নয়, এটিকে স্টেরয়েডে বলা যায়। কোলেস্টেরল অণুগুলো কি করে, তারা হলো ফসফোলিপিড অণুগুলোর মাঝে মাঝে তাদের অবস্থানে থাকে। এবং আমরা এই মডেল থেকে দেখতে পাচ্ছি যে এই যে ফসফোলিপিড অণুগুলোর মাঝখানে প্রোটিন অণুগুলো কিভাবে যে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন তাকে দেখতে মনে হয় কি একটি মোজাইকের মতো। এবং এই ফসফোলিপিড অণুগুলো নিজ স্তরের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে তারা কি করে স্থানান্তর করে। তো এই ধরনের মুভমেন্টকে বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর তারা যখন এইভাবে মুভমেন্ট করে তখন দেখতে মনে হয় যে কোনো তরল পদার্থ। এই জন্য এই পুরো মডেলটির নাম দেওয়া হয়েছে কি ফ্লুইড মোজাইক মডেল। তো ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসটা দেখার জন্য। আশা করি এই ক্লাসটা তোমার জন্য অনেক উপকারে আসবে। পরবর্তীতে আমরা এই অধ্যায়ে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।